আমরা মোট 31টি সুযোগকে দিয়ে মূল্যায়ন করতে চেয়েছি গত 6 মাসে এই সরকার কতখানি অগ্রগতি হলো বা কোথায় কোথায় তারা অসুবিধায় পড়েছে। আমরা দেখেছি 31টার ভিতরে উন্নতি হয়েছে 12টাতে, আর 19টাতে অবনমন ঘটেছে। আপনারা দেখবেন এই লাল এবং সবুজে আমরা ভাগ করে দেখিয়েছি, যেই আমরা 6টি খাতের ভিতরে এগুলি দেখেছি, তার ভিতরে কোনটা বাড়লো কোনটা কমলো। দেখুন আমরা যে এখানে আপনাদের কোথায় আগ্রহ থাকতে পারে, একটা বড় জায়গা আগ্রহের জায়গা থাকতে পারে, সেটা হলো বিনিয়োগ পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে কিনা। আমরা দেখেছি যে পুঁজিপণ্য কিছুটা বাড়া এবং এটা এলসি খোলার ইত্যাদির বিষয় আছে, এইটার জায়গাতে কিছু উন্নতি দেখা যায়। কিন্তু বৈদেশিক বিনিয়োগ, আগামী দিনে পুঁজিপণ্য আনার ক্ষেত্রে এবং ব্যক্তি খাতে ঋণ সঞ্চালন, এই সবগুলোতেই বড় ধরনের অবনমন ঘটেছে। এইটা অনেক চিন্তার বিষয়। আপনি একই রকমভাবে যদি আপনারা জ্বালানি এবং বিদ্যুতে দেখেন, ঠিকভাবে যদিও মাইনিং মানে গ্যাস আহরণের ক্ষেত্রে হয়তো কিছুটা উন্নতি থাকতে পারে, কিন্তু বিদ্যুৎ উৎপাদন এবং শিল্পে গ্যাস ব্যবহারের ক্ষেত্রে এখানে আমরা কম দেখতে পাচ্ছি আগের তুলনায়। সেহেতু আমাদের হিসাব হলো যে এই পুরো পরিস্থিতিটা যেটা আছে, এই পরিস্থিতিটাতে কোথাও সেই অর্থে উৎসাহিত বা উত্তেজিত হওয়ার কোনো কারণ আমরা এই মুহূর্তে দেখছি না। বরঞ্চ এখানে আমরা উৎকণ্ঠা এবং উদ্বেগের জায়গাটাই দেখছি বেশি। সেহেতু উন্নতি কোনো হয়নি এটা বলবো না, স্থিতিশীলতা কোনোখানে নাই এটা বলবো না, কিন্তু যেই পরিমাণের এখানে চাঞ্চল্য এবং অগ্রগমন দরকার সেটা আমরা লক্ষ্য করছি না। সেহেতু আমরা বলতে চাচ্ছি আমাদের প্রথম এবং প্রধান লক্ষণ হবেন অর্থনৈতিক পুনরুদ্ধারের ত্রৈমাসিক প্রবৃদ্ধির হার কোন জায়গাতে পৌঁছায় 3%-এর উপরে নিয়ে যেতে পারে কিনা, এইটা আমরা দেখার অপেক্ষায় রয়েছি। এবং গত বছরের শেষে কত হয়েছিল। এখন যেইটা আমরা বলতে চাচ্ছি যে পুনরুদ্ধারের ধারা গত 6 মাসে যত বেগবান হওয়ার কথা ছিল, সেইটা অতখানি পুনরুদ্ধার বেগবান হয়নি। বিগ ব্যাং রিফর্মস আমরা দেখি নাই সেই অর্থে, হ্যাঁ, এবং এই চলবে এই চেষ্টা করছি। এবং এখানে কোথায় যেন আমরা দুটোরই সমস্যা দেখছি। একটা ওনাদের সক্ষমতার অভাব দেখছি, আরেকটা আমরা রাজনৈতিক সাহসের অভাব দেখছি। এই যে জাতীয় রাজস্ব বোর্ডের 2 ভাগ করার সিদ্ধান্তকে ওনারা শেষ করতে পারলেন না, ওনারা যে অর্থ মন্ত্রণালয় থেকে যে ব্যাংকিং বিভাগকে তুলতে পারলেন না, এইটা রাজনৈতিক সাহসের অভাব হিসেবেই আমরা দেখছি। কারণ হলো আপনার আমলাতন্ত্রের পক্ষ থেকে যে সমস্ত চাপ আসে সেগুলিকে মোকাবেলা করার ক্ষেত্রে রাজনৈতিকভাবে ওনারা পারেন নাই। সামনে যেটা সমস্যা আসতেছে আমরা দেখতেছি, এলডিসি থেকে বেরোনোর ব্যাপারে আছে, সেটার যে আমাদের সংস্কার যে কর্মসূচি আছে মসৃণ উত্তরণের, সেইটার রয়েছে। আইএমএফের সাথে আমাদের আলোচনা চলছে, সেটারও আমাদের সুরাহা করতে হবে। আমাদের তথ্য উপাত্তের ক্ষেত্রে যে ঘাটতি রয়েছে সেটা, এবং চোখের সামনে আমরা দেখছি যে পণ্যের দাম এবং আপনার জ্বালানির দাম খুব দ্রুত বিশ্বে নেমে যাবে কিনা আমরা বুঝি না। তাহলে কি করতে বলি? আমরা বলছি দেখেন, যেটা আমরা দেখলাম গত 6 মাসে, এটা একটি মিশ্র চিত্র, কিন্তু এই মিশ্র চিত্রের ভিতরে কিছু নেতিবাচক প্রবণতা খুবই প্রাধান্য বিস্তার করে আছে। এবং এই যেগুলি প্রাধান্য বিস্তার করে আছে তারা খুবই গভীরে প্রথিত অর্থনীতির এবং কাঠামোগত সীমাবদ্ধতা তৈরি করছে। এই যেমন ব্যাংকিং, জ্বালানি ইত্যাদির বিষয়, বা প্রশাসনিক সংস্কার, আইন শৃঙ্খলা ইত্যাদি। অর্থাৎ এই যে নেতিবাচক বিষয়গুলি অনেক গভীরে প্রথিত এবং এটা কাঠামোগতভাবে নিয়ন্ত্রণ করছে সব কিছুকে। সেহেতু যেটুকু সুস্থির অবস্থা আমরা নিয়ে এসেছি স্থিতায়নের, সেটাও খুব ভঙ্গুর। দেখেন, একদিকে আপনি প্রবৃদ্ধির ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে কাঠামোগত অসুবিধার ভিতরে আছেন, আবার অপর দিকে যেটুকু স্থিতায়ন করেছেন সেটাও আবার ধাক্কা দিলে টোকা দিলে ভেঙে না যায়, সেটা কিন্তু ভঙ্গুর। তাহলে কি করণীয় আছে? সেহেতু আমরা বলছি আজকে আমাদের অন্যতম মেসেজ যেটা হলো, সেটা হলো বাংলাদেশে এই যে অর্থনৈতিক পুনরুদ্ধারের যে প্রক্রিয়া, এইটা প্রলম্বিত হবে। যারা মনে করেছিলেন যে 1 বছরের ভিতরে অর্থনৈতিক উত্তরণের প্রক্রিয়াকে সমাপ্ত করে 2 নম্বর বছরে যে আমরা প্রবৃদ্ধির দিকে আগাবো, এইটা অতি কথনের মতোই শোনা যাবে। এখন আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো, ইংরেজিতে বললে
বাংলাদেশ ইজ পোয়েজড টুয়ার্ডস এ প্রোট্রাক্টেড রিকভারি। একটা প্রোট্রাক্টেড রিকভারির দিকে এখন বাংলাদেশ পোয়েজড হয়েছে। ওনারা রাজনৈতিক সাহস দেখাতে পারছেন না সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এবং সংস্কারের করার ক্ষেত্রে। এবং এটা সবচেয়ে বড় একটা জায়গা হলো আমাদের সরকারি কর্মকর্তাদের বেতন ভাতার বিষয়। দেখুন, আপনি 6 মাস হয়ে গেছে, আপনি এই বেতন ভাতার সিদ্ধান্ত নিতে পারছেন না। কেন নিতে পারছেন না? একটা তো বড় বিষয় আছে আর্থিক সক্ষমতা। আর্থিক সক্ষমতা এই যে কত বলেছি আমরা, 1,40,000 কোটি টাকার ঘাটতি আপনারা, হ্যাঁ, কিন্তু আপনি বানিয়েছেন একটা সুরম্য প্রাসাদ, যে প্রাসাদের ভিতর দিয়ে বাতাস সঞ্চালন করে না। আপনি ওইটার ভিতরে এই জিনিসগুলো তো আপনার 6 মাস আগে জানার কথা ছিল। রিপোর্ট একটা দিয়ে গেছে অন্তর্বর্তী সরকার, তাকে আপনি মূল্যায়ন করে আপনি বলবেন যে আমার কত দূর পারবো, কত দূর পারবো না। আপনি সিদ্ধান্ত করেছেন যে 2 বছর ভাগে ভাগে দিবেন, সেটাও সকলে ওরমভাবে মেনে নিয়েছে। আমাদের নিজেদের ভিতরে কথা হয়েছে, এই সরকার এত দেরি না করে প্রথমেই একটা মহার্ঘ ভাতা দিয়ে দিতে পারতো 20-25%। 20-25% দিয়ে সে প্রার্থনা করতে সময় দেন, আরেকটু আমি বিবেচনা করি এটার ভিতরে, সেই সময়টার ভিতরে হতো। এখন আপনি যেখানে নিয়ে এসছেন, এখন তো বড় কিছু করা ছাড়া আপনার উপায় থাকবে না। আপনি এই জায়গাটাতে নিয়ে এসছেন, আপনি ধাপে ধাপে এটা করার যে সুযোগটা প্রথমেই ছিল সরকার এসে রাজনৈতিকভাবে, সেটা তো করলো না। আর আপনি যে বলছেন ওই যে টাকা নিয়ে টাকা ওইটা দিয়ে ধার করে করার বিষয়, আসলে ইংরেজিতে বলে হয় মানি ইজ ফাঞ্জেবল। আপনি ওই টাকাটা এসে যখন কোষাগারে জমা দেন, ওই কোন টাকাটা আপনি শিক্ষাতে দিচ্ছেন, কোন টাকাতে স্বাস্থ্য দিচ্ছেন, ওই টাকার গায়ে তো লেখা থাকে না। আপনার সামগ্রিক ব্যবস্থাপনায় আপনি কত শতাংশ এখানে দিচ্ছেন, কত শতাংশ ওখানে দিচ্ছেন, এইটা দিয়ে আমরা বুঝতে পারি। কিন্তু আমি এইটুকু বুঝি, রাজনৈতিক সাহস এইখানে দেখানোর ব্যাপার। আপনাকে স্বীকার করতে হবে যে 10 বছরে এই মানুষগুলোর বেতন বৃদ্ধি হয়নি, এবং ওখানে অনেক ধরনের মানুষ আছে, ওখানে সচিবও আছে, ওখানে দারোয়ান কর্মচারীও আছে, তাদের কথাও আপনার চিন্তা করতে হবে। সেহেতু ওইটা চিন্তা করে আপনি একটা রাজনৈতিক বিবেচনার ভিত্তিতে, নৈতিক ভিত্তিতে এটার সমাধান করতে হবে। এটাকে ঝুলিয়ে রাখা কোনো সহজ, এটার ফলে এই সমস্যা চলে যাবে। ইউ ক্যানট উইশ ইট অ্যাওয়ে। আপনি এটাকে না চিন্তা করে বাদ দিতে পারবেন না, এবং এটা যত দেরি হবে তত বেশি কিন্তু এইটার পরিস্থিতি আরও জটিল হবে বলে আমাদের মনে হয়, এবং এটার ফলে সরকারের অন্যান্য কাজকর্ম কিন্তু ব্যাহত এবং বিঘ্নিত হবে বলে আমাদের কাছে মনে হয়। সক্ষমতা, সদিচ্ছার সাথে সাথে সমন্বয় এই সরকারের একটা বড় বিষয় হয়ে গেছে। আপনারা শুনেছেন হয়তো, আমি বলেছি একটা আড়াইতলা সরকার আছে, একটা মন্ত্রীরা আছেন, প্রতিমন্ত্রীরা আছেন একতলাতে, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা আছেন আরেক তলাতে পরিবেক্ষণ করার জন্য, এর সাথে আধা তলাতে আছেন বিভিন্ন ধরনের সহকারী বিভিন্ন পদমর্যাদায়। এই আড়াইতলার মোট প্রায় 64 জন মানুষ মিলিয়ে একটি সরকার পরিচালনা করাটা, এইটাই একটা বড় চ্যালেঞ্জ। এইটার সমন্বয়ের ধারা কিভাবে হবে, এবং এই ধরনের একটি সরকার যখন থাকে আড়াই কাঠামো বিশিষ্ট, তখন তার ব্যক্তি বিশেষ বদল করে এটাকে খুব বড় ধরনের সমাধান বার করা যাবে বলে মনে হয় না। এটার একটা প্রাতিষ্ঠানিক সমাধানের বিষয় একটা আছে। এই আড়াইতলার সরকার তাহলে আড়াই বছর টিকবে কিনা? এটার কোনো বিকল্প নাই টেকা ছাড়া। আমি এটার বিকল্প দেখি না এই মুহূর্তে। আমরা একটা নতুন উত্তরণ প্রক্রিয়ার ভিতরে আছি। এই উত্তরণ প্রক্রিয়াকে গণতান্ত্রিক, প্রাতিষ্ঠানিক, অর্থনৈতিক, সামাজিকভাবে, এমনকি রাজনৈতিকভাবে এই উত্তরণকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপার রয়েছে। আমরা যে এত আগামভাবে এই কথাগুলো বলছি, কারণ আমরা ওনাদের সাফল্যকে নিশ্চিত করার জন্য। ওনারা সফল না হলে পরে বাংলাদেশের আর বিভিন্ন ধরনের বিপর্যয়ের আশঙ্কা আমরা এখানে দেখি, সেহেতু ওই ধরনের কথাই আমরা সেখানে বলছি।